সম্মানিত উপস্থিতি, আমরা বলতে চাই 2024 সালের বাংলার 4 কোটি ছাত্র জনতা হাতে হাত রেখে টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত বৈষম্য বিরোধী বাংলাদেশ গড়বার জন্য যে সংগ্রাম করেছে, যে আন্দোলন করেছে, এর মধ্যে দেশের আলেম সমাজ, কওমি মাদ্রাসার ছাত্ররা, বিভিন্ন শিক্ষাঙ্গনের ছাত্ররা সহ নিঃস্বার্থভাবে এখানে আন্দোলনে অংশগ্রহণ করেছে। আমাদের মাদ্রাসাগুলো থেকে ছাত্ররা যখন দলে দলে আন্দোলনে অংশগ্রহণ করে, তখন অনেকেই জিজ্ঞাসা করেছিল, মিডিয়ার সাংবাদিক বন্ধুগণ, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাদেরকে প্রশ্ন করেছে যে এটা তো কোটা বিরোধী আন্দোলন, তো তোমাদের তো সরকারি চাকরি নাই, তোমরা এই আন্দোলনে কেন অংশগ্রহণ করেছো? তোমাদের তো আর কোটা থাকলেই কি না থাকলেই কি? আমাদের মাদ্রাসার ছেলেরা তখন জবাব দিয়েছিল, আমরা আমাদের নিজেদের স্বার্থে আন্দোলনে আসি নাই। আমার ভাইদেরকে যারা নির্মমভাবে গুলি করে হত্যা করেছে, ওই বিশ্ববিদ্যালয়ের ওই কলেজের ছাত্রদেরকে আমার ভাইয়ের রক্তের প্রতিশোধ নেওয়ার জন্য আমরা রাজপথে নেমেছি। আমি বলতে চাই, এদেশের আলেম সমাজ তারা যতটুকু রাজনীতি করে আল্লাহর জন্য করে, দেশের মানুষের স্বার্থ রক্ষা করার জন্য, মানুষের অধিকার আদায়ের জন্যই তারা রাজনীতি করে। প্রিয় ভাইরা আমার, বাংলাদেশ অযুত সম্ভাবনাময় একটা দেশ। এই দেশের স্বাধীনতা পরবর্তী সময় থেকে আজ পর্যন্ত যতটুকু উন্নয়ন আপনারা দেখেন, এর সিংহভাগ প্রায় পুরোটাই এদেশের সাধারণ মানুষের মেহনত এবং পরিশ্রমের ফসল। আপনারা লক্ষ্য করে দেখবেন, তুলনা করে দেখবেন যে পাবলিক সেক্টর, সরকারি খাতগুলোর কি অবস্থা আর প্রাইভেট খাতগুলোর কি অবস্থা। প্রত্যেকটা সরকারি খাত দুর্নীতির আখড়ায় পরিণত হয়েছে। কোন একটা সরকারি খাত থেকে দেশের কোনো উন্নয়ন হয় না, লাভ হয় না। আজকে রেল যে দেখেন, সরকারি খাত দুর্নীতিগ্রস্ত, লাভ হয় না। বিমান দেখেন, বাংলাদেশের হাজার হাজার কোটি টাকা খরচ হয়, কোনো লাভ হয় না। অথচ একই খাতে যখন প্রাইভেট বিনিয়োগ হয়, প্রাইভেট কোম্পানি যখন বিমান চালায়, ফ্লাইট চালায়, তারা কোটি কোটি টাকা ইনকাম করে, লাভ করে। সরকারি খাত যখন সেই বিমান চালায়, লস হয়। প্রাইভেট সেক্টর থেকে রেল চালালে সেই রেলে লাভ হয়, সরকারি সেক্টর থেকে রেল চালালে সেই রেলে লস হয়। প্রাইভেট সেক্টর থেকে মিল কলকারখানা চালালে সেখান থেকে লাভ হয়, মুনাফা হয়। সরকারি খাত থেকে মিল কলকারখানা চালালে শুধু লস আর লস, গচ্চা আর গচ্চা। কারণটা কি? কারণ একটাই, বাংলাদেশের রাষ্ট্র ব্যবস্থায় বিগত 55 বছর পর্যন্ত যারাই রাষ্ট্র পরিচালনা করেছে, দেশটাকে দুর্নীতি মুক্ত করতে পারে না। আমি আপনাদেরকে ইমানদারির সাথে একটা প্রশ্ন করব, আপনারা আমাকে না, নিজের বিবেককে জবাব দিবেন। বলেন তো, বাংলাদেশের সরকারি অফিস আদালতে যে আপনারা যদি কাজ করতে যান, ঘুষ ছাড়া, কোন উৎকোচ ছাড়া কত % কাজ আপনারা পান? বলেন। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। এটা অর্থাৎ আপনারাই বলছেন 1% কাজও পাওয়া যায় না। কারণটা কি? কারণ একটাই, অব্যবস্থাপনা। কারণ একটাই, সরকারগুলো একেবারে আকণ্ঠ, মাথা থেকে পা পর্যন্ত পুরোটাই দুর্নীতিতে নিমজ্জিত থাকে। তাই এই দেশে যা উন্নতি হয়েছে, দেশের জনগণের নিজেদের মেহনত এবং পরিশ্রমের ফসল। আমার দেশের গার্মেন্টসে আমার বোনেরা, আমাদের ভাইয়েরা, তারা মাথার ঘাম পায়ে ফেলে গার্মেন্টসে কাজ করে, তারা মেহনত করে উপার্জন করে, আর সেই উপার্জনের পয়সা দিয়ে তারা যখন চাল, ডাল, তেল, নুন কিনতে যায়, সেখান থেকে ভ্যাট কেটে সরকারের কোষাগার ভরা হয়। আমার বিদেশের বসবাসরত প্রবাসী ভাইয়েরা রক্ত পানি করে দেশে রেমিটেন্স পাঠায়, আর আমাদের সেই রেমিটেন্স যোদ্ধাদের পাঠানো টাকা বাংলাদেশ ব্যাংক থেকে ডিজিটাল কায়দায় দুর্নীতি করে বিদেশে পাচার করা হয়।
বলেন গরিবরা মেহনত করে দেশ উন্নয়নের জন্য, শিল্পপতি বড় লোকরা আর বড় বড় রাজনৈতিক নেতারা দুর্নীতি করে দেশটাকে খোকলা করে রাখে। ভাই আর উন্নয়নের গল্প শোনায়, উন্নয়নের গল্প শোনায়, বলে যে এখন তো পার ক্যাপিটা ইনকাম বাড়তেছে, মাথা পিছু আয় নাকি বাড়তেছে। মাথা পিছু আয় মানে কি? মানে গড় ইনকাম বেড়ে গেছে। গড় ইনকামের অবস্থা বুঝেন? একজনে গেছে একটা খাল পার হইতে, খাল পার হতে গেছে, এখন জিজ্ঞাসা করছে একজন কৃষকরে যে ভাই এই খাল পার হওয়া যাবে, ঠাই আছে? বলে যে না না, ঠাই নাই, খালের মাঝখানে 5 থেকে 6 হাত পানি, পার হইতে পারবেন না। বলে যে না না, তুমি হিসাব জানো না, হিসাব আমি করে দেখাই। কি হিসাব করবেন? কয় খালের মাঝখানে মাপো কয় হাত পানি। খালের মাঝখানে দেখা গেছে 5 হাত পানি। কয় খালের ওই পারে কয় হাত পানি? 1 হাত পানি। খালের এই পারে কয় হাত পানি? 1 হাত পানি। কয়বার 3টারে যোগ দাও, 5 আর 1 যোগ 1 হলো 7। 3 জায়গা থেকে পানি নিছো, এবার এটার 3 দিয়ে ভাগ দাও। 7কে 3 দিয়ে ভাগ দেওয়ার পরে দেখে মাত্র 2.5 হাত পানি। কয় তাইলে এই খালে গড় পানি আছে 2.5 হাত, কাজে 2.5 হাত পানি তো আমার হাঁটু পর্যন্ত, খাল পার হইতে সমস্যা কোথায়? এবার আপনারা বলেন, সাধারণ মানুষ জবাব দেন, আপনারা তো খাল বিল এলাকায় থাকেন, চরের এলাকায়, বলেন যে এই লোক যদি 2.5 হাত গড় পানি দিয়ে খাল পার হইতে যায়, ঠাই হবে? বাংলাদেশের মানুষকে আজ এরকম বোকা বানানো হচ্ছে। উন্নয়নের গল্প বলা হয়, উন্নয়ন হয় তাদের যারা ক্ষমতার কাছাকাছি থাকে, তাদের উন্নয়ন হয় তাদের যারা আঙ্গুল ফুলে কলা গাছ হতে পারে, তাদের উন্নয়ন হয় তাদের যারা দুর্নীতি করে দেশের টাকা বিদেশে নিয়ে সুইস ব্যাংকে ব্যাংক ব্যালেন্স করতে পারে, উন্নতি হয় তাদের। গরিব মানুষ, মেহনতি মানুষ, তারা কষ্টার্জিত অল্প সম্পদ উপার্জন করে, তাদের ইনকাম 10 টাকা বাড়লে জিনিসপত্রের দাম বাড়ে 20 টাকা। দৌড়ায় পারে না। বলবেন হুজুর উপায় কি? একটাই উপায়, একটাই উপায়। মুফতি আমজাদ হোসেন আশরাফি আজ কৃষ্ণনগর ইউনিয়নকে যেমনি ভাবে একটি সন্ত্রাসের জনপদ থেকে শান্তির জনপদে পরিণত করেছেন, চ্যালেঞ্জ করেছেন তিনি ওপেন ময়দানে দাঁড়িয়ে। 1 টাকার দুর্নীতির অভিযোগ কেউ করেন, আমি তার দায়িত্বশীল হিসেবে বলছি, যদি প্রমাণ করতে পারেন 4 বছর ইউনিয়ন পরিষদ পরিচালনা করতে গিয়ে 1 টাকার দুর্নীতি করেছে, সে এখানে নমিনেশন পাবে না, আমিও আমার দলের নেতৃত্বে থাকব না। আমরা দায়িত্ব নিয়ে কথা বলছি। ইনশাআল্লাহ এই বাংলাদেশের মানুষের ভাগ্যের যদি পরিবর্তন করতে চান, আমার দেশের 18 কোটি মানুষ, 36 কোটি মেহনতের হাত, এই দেশ বিশ্ব দরবারে মাথা উঁচু করা উন্নয়নের রোল মডেল হতে পারে যদি আমরা রাষ্ট্রকে দুর্নীতি মুক্ত করতে পারি, রাষ্ট্রকে যদি আমরা বৈষম্য মুক্ত করতে পারি। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমরা একটা প্রতীক নিয়েছি, রিকশা মার্কা। আমরা প্রতীক নিয়েছি রিকশা মার্কা। রিকশা চালায় বড় লোকেরা, গরিব মানুষ রিকশা চালায়, মেহনতি মানুষ রিকশা চালায়। এই মেহনতি মানুষের রিকশার প্রতীক আমি আপনাদের জননন্দিত নেতা মুফতি আমজাদ হোসেন আশরাফির কাছে রেখে, রিকশা সহ আমজাদ হোসেন আশরাফিকে আপনাদের কাছে আমানত রেখে গেলাম। ভাই, আমরা রিকশা প্রতীক কেন নিলাম? রিকশা প্রতীক নিয়ে আমরা একটা কথাই বোঝানোর চেষ্টা করছি যে ইনশাআল্লাহ বাংলাদেশে আজ পরিবর্তনের হাওয়া বইছে। 24 বিপ্লবের পর প্রমাণ হয়ে গেছে দেশের ভাগ্য পরিবর্তনের জন্য বড় রাজনৈতিক দলের দরকার নাই, বড় নেতার দরকার নাই। এদেশের যুব সমাজ, ইয়াং জেনারেশন এই দেশের ভাগ্য পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে। আমি দায়িত্ব নিয়ে কথা বলছি। অনেক রঙের বাংলাদেশ আপনারা দেখেছেন, অনেক নেতার অনেক দলের বাংলাদেশ দেখেছেন। আমরা পান করেছি আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ। আমাদের স্লোগান ধর্ম বর্ণ ভিন্ন মত সবার জন্য খেলাফত। হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান
প্রত্যেক ধর্মের মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করে শান্তি, সমৃদ্ধি, সাম্যের বাংলাদেশ ইনশাআল্লাহ আমরা উপহার দেব। আপনারা থাকবেন তো আমাদের সাথে ইনশাআল্লাহ? রিকশাওয়ালা ভাইয়েরা, রিকশাওয়ালা ভাইদেরকে আমি বিশেষভাবে বলি, আপনাদের দল এবার ক্ষমতায় ইনশাআল্লাহ অংশীদার হবে ইনশাআল্লাহ। রিকশাওয়ালা ভাইয়েরা, ভ্যান গাড়িওয়ালা ভাইয়েরা, নৌকার মাঝি ভাইয়েরা, ঠেলা গাড়ি চালকেরা, কৃষক, শ্রমিক, ইনশাআল্লাহ আগামীর বাংলাদেশ আপনারাই গড়বেন। আপনাদের মতামত নিয়ে সুন্দর বাংলাদেশ গড়ে তোলা হবে ইনশাআল্লাহ। সেই সাথে ব্রাহ্মণবাড়িয়ার 4 আসন কসবা খাউড়া থেকে আমাদের হাফেজ আহমদ ভাইয়ের হাতে আমি রিকশা তুলে দিলাম। ইনশাআল্লাহ আপনারা আমাদের ভাইদেরকে সহযোগিতা করবেন ইনশাআল্লাহ। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।